আসসালামু আলাইকুম। ভয়ঙ্কর ভৌতিক ঘটনাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এমন একটি ভয়ঙ্কর ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি, যেটিকে একবারে ভয়ঙ্কর বলা চলবে না। এটি হচ্ছে একটি মর্মান্তিক কাহিনী, যেটা শোনার পর আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে পড়তে পারে। আজকের এই ঘটনাটি আপনার জীবনের প্রথম শুনতে চলেছেন, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা শোনার চেষ্টা করবেন। আজকের ঘটনাটি আপনাদের সাথে এমনভাবে শেয়ার করার চেষ্টা করব যাতে আপনারা খুশি হন এবং আপনাদের ভালো লাগে। তো আর দেরি করছি না, চলে যাচ্ছি মূল ঘটনায়। তো আজকের ঘটনাটির ঘটনাস্থল হচ্ছে কিশোরগঞ্জ জেলার ঠাডাপাড়া গ্রামে। কিশোরগঞ্জ জেলার ঠাডাপাড়া গ্রাম আপনারা কিন্তু অনেকেই হয়তো চিনে থাকবেন। ওই ঠাডাপাড়া গ্রাম কিন্তু খুব একটা ভয়ঙ্কর একটি এলাকা। ওই এলাকার মধ্যে আগেও শোনা যেত কিছু মানুষের আর্তনাদ এবং মৃত্যু কাহিনী। ওই এলাকার মধ্যে কিন্তু অনেক মানুষ ওইখানে ফাঁসি নিয়ে মারা যেত। ওই কাহিনীও কিন্তু এখনও সচরাচর হয়ে থাকে। তো এখন কিন্তু অনেকটা কমে গিয়েছে, বাট আগে কিন্তু অনেকটাই বেড়েছিল ওই ঘটনাস্থলটি। তো যাই হোক, ওই ঠাড়াপাড়া গ্রামের মধ্যে আমার এক খালা বাড়ি। তো ওই খালা বাড়ি থাকাতে একদিন খালা খালা আমাদেরকে ইনভাইট করেন, আমাদের পরিবারের ফ্যামিলির সকলকে ইনভাইট করেন, যে বললেন যে সামনের শুক্রবারে তোমাদের সবাই আমার বাড়িতে দাওয়াত রইল। তো খালার এরকম ঘটনার এবং খালার দাওয়াত শুনে আমরা অনেকেই খুশি হয়ে যাই। আমাদের পরিবারের আম্মু আব্বু ভাই বোন আমরা সবাই খুশি হয়ে যাই এবং খুশি হয়ে সিদ্ধান্ত নিলাম যে খালার বাসায় সামনের শুক্রবারে আমরা সকালের দিকে আমরা রওনা দিব। তো এই বলে কিন্তু আমরা সামনের শুক্রবার পর্যন্ত ওয়েট করি এবং যেদিন শুক্রবার আসে ওই দিন আমরা ঠাডাপাড়া যাওয়ার উদ্দেশ্যে আমরা ব্যাগের মধ্যে দু চারটা কাপড় গুছিয়ে নিই, কেননা আমার খালা দাওয়াত দিয়েছিল, বলেছিলেন যে 2 দিন থাকতে হবে। তো 2 দিন থাকতে হবে যেহেতু আমাদের কিছু একটা কাপড় চোপড়ও কিন্তু লাগবে। তার কারণে আমরা কিছু কাপড় চোপড় নিয়ে নেই এবং কাপড় চোপড় নিয়ে আমরা সকাল 9টার দিকে বাড়ি থেকে রওনা দেই। বাড়ি থেকে রওনা দেওয়ার পর আমরা যখন কিশোরগঞ্জ বরপুল স্ট্যান্ডের মধ্যে একটা সিএনজি করে নেই এবং ওই সিএনজির মধ্যে আমরা পরিবারের 5 জনেই কিন্তু ওইখানে উঠে পড়ি। উঠে পড়ার পর আমরা ধীরগতিতে যাচ্ছিলাম ঠাডাপাড়ার উদ্দেশ্যে, আমার খালা বাড়ির উদ্দেশ্যে। তখন আমরা যেতে যেতে ঠাড়াপাড়ার যে প্রথম একটা বড় রকমের কবরস্থান ছিল, ওই কবরস্থানটির সাথে আমাদের প্রথমে আর কি দেখা হয়। দেখা হওয়ার পর আমরা অনেকেই অবাক হচ্ছিলাম, কেননা ওই কবরস্থানটি ছিল এতটাই বড়, যেটা দেখতে অবাক করা বিষয় ছিল। যাই হোক, আমরা এই কবরস্থানটি দেখার পর কিছু আলাপ সালাপ করলাম নিজেদের মধ্যে কবরস্থানটি নিয়ে। তো আমরা এভাবে যাচ্ছিলাম, তো যাওয়ার পর দেখলাম যে আরেকটা বড় রকমের বিল পড়ে যায়। ওই বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা গিয়েছিল। অবাক করা বিষয় ছিল, এই বিলের মাঝখান দিয়ে এত সুন্দরভাবে রাস্তা বানিয়েছে। যাই হোক, ওই রাস্তা দিয়ে আমরা সিএনজি দিয়ে যাচ্ছিলাম। তখন প্রায় দুপুর, ঠিক দুপুর হয়ে যায় এবং ঠিক দুপুর হয়ে যাওয়াতে আমরা বলছিলাম যে কিছু পানি টানি যদি খেয়ে নিতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। তখন ওই বিলের শেষ প্রান্তের মধ্যে একটি দোকান দেখতে পাই আমরা। আর ওই দোকানটি দেখার সাথে সাথে আমরা বললাম যে ওই দোকানের সামনে কিছুক্ষণ দাঁড় করাবেন আপনি গাড়িটাকে। তখন আমাদের কথা শুনে সিএনজি চালক আমাদের ওই দোকানটির সামনে দাঁড় করিয়ে দেন এবং আমরা নিজেদের মতো কিছু খাওয়া দাওয়া করে নিই, হালকা নাস্তা এবং পানি পান করে নিই। তারপর আমরা আবার সিএনজিতে চড়ে বসি। তখন আমাদেরকে নিয়ে আবার সোজা হুটহুট করে টান দিলেন ঠাডাপাড়ার উদ্দেশ্যে। তখন সেনজিওলা আমাদেরকে নিয়ে যাচ্ছেন, তো প্রায় বিকেলের মতো হয়ে যাচ্ছিল। তো এক পর্যায়ে আমরা ঠাডাপাড়া আমাদের খালা বাসার সাথে কাছে পৌঁছে যাই এবং পৌঁছে যাওয়ার পর আমার খালা এবং খালাতো ভাই খালু তারা আমাদের জন্য ওয়েট করছিলেন, আমরা কখন আসব। তারা আমাদেরকে হ্যান্ডেল করে বাড়িতে নিয়ে আসবেন। তাদের বাড়িটা ছিল একটু 5 মিনিটের ভিতরে, রাস্তা থেকে নামার পর একটু জঙ্গল ঝোপঝাড়, তো ওইগুলোর ভিতর দিয়ে তাদের বাড়ির রাস্তাটা গিয়েছিল খুব নির্জন এবং গভীরে। তো তারা আমাদেরকে, আমরা একটু হস্তন্ত হব তাই ভেবে তারা আমাদের জন্য একটু ওয়েট করেছিল রাস্তার পাশে। যখন আমরা গাড়ি থেকে নামলাম তখন তারা আমাদেরকে হ্যান্ডেল করে তাদের বাসায় নিয়ে আসেন এবং বাসায় নিয়ে আসার পর আমাদের সাথে তারা অনেক রকম আড্ডা এবং হাসি ঠাট্টা মজার আলাপ সালাপ করতে থাকি আমরা সবাই মিলে।
এভাবে গল্প করতে করতে আমাদের রাত গড়িয়ে আসে। তখন প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। তো 12টা বেজে যাওয়ার কারণে খালুরা এবং খালারা মানে তারা বলছিলেন যে এত রাত হয়ে গিয়েছে, চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নেই। তখন খালু অনেক বাজার সদাই করেছিলেন আমাদেরকে দেখে, এবং খালু ওইগুলো সব রান্না করেছেন, এবং রান্না করার পর আমরা এগুলো মানে খাওয়া দাওয়া করব। তো প্রায় রাত 12টার সময় খাওয়া দাওয়া শুরু করি এবং 1টা পর্যন্ত বেজে যায় যে খাওয়া দাওয়া শেষ করতে করতে। যাই হোক, আমরা এভাবে খাওয়া দাওয়া শেষ করার পর এক একজন এক এক রকম ভাবে ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি। তাদের বাড়িতে রুম ছিল 3-4টা। তো এরকম রুম থাকার কারণে আমরা ছেলেরা ঘুমিয়ে পড়ি এক রুমে এবং অন্যরা ঘুমিয়ে পড়ে এক 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 রুমে। এইভাবে ঘুমিয়ে পড়ি এবং পরদিন সকাল হয়ে যায়। পরদিন সকাল হয়ে যাওয়ার পর আমরা সবাই ঘুম থেকে উঠি, এবং ওঠার পরে আমি যখন দেখতে পাই যে আমার যে খালু ছিল, ওই খালুর ভাইয়ের ছোট একটি মেয়ে ছিল। ওই মেয়েটার বয়স প্রায় 3 বছর থেকে 3.5 বছর হবে, কিন্তু মেয়েটাকে দেখতে খুব সুন্দর ছিল, মানে কিউট একটি বাচ্চা ছিল। ওই বাচ্চাটার কিরকম অদ্ভুত রকমের চাহনি ছিল, এটা দেখে আমাদের খুব ভালো লাগে, এবং আমরা ভাবলাম যে ওই মেয়েটার সাথে একটু কথা বলে আসি, কেননা মেয়েটা খুব ছোট ছিল এবং খুব কিউট দেখাচ্ছিল। তখন আমরা যাই কথা সেই কাজ, আমি আমার বোন মিলে ওই মেয়েটার দিকে এগোই। তখন মেয়েটি আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, কিন্তু মেয়েটি তখন হালকা পাতলা কথা বলতে পারে। তার কথাগুলো ছিল খুব মিষ্টি, তো তার এরকম কথাবার্তাগুলো দেখে আমাদের খুব ভালো লাগলো। আমরা তাকে জিজ্ঞেস করলাম যে এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? তখন মেয়েটি বলল যে আমার বাড়ি ওইটা, মানে খালুর তো বাড়ির পাশের বাড়িটাই কিন্তু ওই মেয়ের বাবার বাড়ি। তো আমরা আমরা চিনতে পারলাম যে ওইটা খালুর ভাইয়ের মেয়ে। তখন চেনার পর তার সাথে আমরা আরো কিছুক্ষণ মানে আলাপ সালাপ করলাম। তো তার আলাপ সালাপগুলো আমাদের খুব ভালো লাগলো, কেননা এরকম 3 বছর বয়সের একটা মেয়ে, খুব চঞ্চল মেয়েটাকে মানে এইভাবে কথাবার্তা বলতে দেখলে কিন্তু অন্যরকম একটা ট্রেন্ডিসি চলে আসে মনে, মানে খুব ভালো লাগে। তার জন্য আমরা কিছুক্ষণ কথাবার্তা বলার পর যখন বিকাল হয়ে আসে, তো বিকাল বলা যাবে না, তখন দুপুর 3টা বাজে, তখন তখন আমরা খাওয়া দাওয়া করব, এবং খাওয়া দাওয়া করার পর আমরা ওই মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসি, মানে খালারার বাড়িতে নিয়ে আসি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে একসাথে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর আমরা সবাই রেস্টে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আবার ওই যে একটা পাশের যে বিলটা ছিল, ওই বিলের মধ্যে আমরা সবাই ঘুরতে যাব। আমাদের এরকম আকুতি শুনে আমাদের যে খালাতো ভাই ছিল, সে খুব মানে সে একটু বড় টাইপের ছিল, তার বয়স প্রায় 27 থেকে 28 বছর হবে। তো তাকে আমরা বললাম, বলার পর সে বলল যে আচ্ছা চলো আমরা গিয়ে ওই বিলটা থেকে ঘুরে আসি। আবার ওই বিলটার মধ্যে খুব সুন্দর বাতাসও নাকি বয় বিকেল বেলা, সেটা আমাদেরকে বলল। তখন আমাদের আরো উৎসাহ মনে বেড়ে গেল যে ওই বিলটা আমরা একটু ঘুরে আসতে চাই। তখন আমরা এবং আমার খালাতো ভাই আমাদেরকে নিয়ে চলে যায়। তো আমরা আমরা খালাতো ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম 4 জন, তার সাথে ওই ছোট মেয়েটাও ছিল, এবং ওই মেয়েটাকে আমরা নিয়ে যাই, কেননা ওই মেয়েটাকে দেখার পর থেকে মানে ছোট বাচ্চা, একটা কিউট বাচ্চা এরকম সুন্দর, তো তাকে নিয়ে ঘুরতে মানে একটু মানে অন্যরকম লাগে। তো তাই আমরা তাকে নিয়ে যাই, এবং বিলের মধ্যে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি। তো ঘোরাঘুরি করতে করতে দিনটা ছিল কিন্তু আবার শীতের। তো শীতের আমেজের মধ্যে একটু মানে কুয়াশা পড়া শুরু হয়ে যায় বিকেলের পরেই। তো একটু একটু ঠান্ডা ভাব যখন আমাদের শরীরে লাগতে থাকে, তখন আমরা সিদ্ধান্ত নেই যে বাড়িতে ফিরে চলে যাই। তো শীতের দিন কিন্তু বিকেলের যে সময়টা থাকে, ওই সময়টা কিন্তু একবারে অল্প হয়ে যায়, কেননা ওই সময় 5টার সময় মাগরিবের আজান দিয়ে দেয়। তো এই অবস্থায় আমরা সিদ্ধান্ত নিলাম যে আর মানে শীতের দিন তো বিকেলবেলা খুব বেশি একটা ঘোরাঘুরি করা যাবে না, চলো সবাই বাড়ি চলে যাই। তখন আমাদের সাথে করে ওই মেয়েটাকেও কিন্তু আমাদের সাথে নিয়ে আসি বাড়িতে, এবং বাড়িতে নিয়ে আসার পর আমরা ভাবলাম যে ওই মেয়েটাকে তার বাড়িতে মানে তার ঘরে পৌঁছে দিয়ে আসি, কেননা সন্ধ্যা হয়ে গিয়েছে। তার মা হয়তো তাকে কোনো একটা বকুনি দিতে পারে, কেননা ছোট মেয়েকে যদি নিয়ে যাই এবং যদি না বলি তাহলে কিন্তু উল্টাপাল্টা কথা বলতেই পারতো। তো যাই হোক, আমরা তার ঘরের মধ্যে চলে যাই এবং গিয়ে তার মাকে গিয়ে বললাম যে আন্টি, আপনার মেয়েকে নিয়ে গিয়েছিলাম একটু ঘোরার জন্য। তো আন্টি বললেন আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা ভালো করেছো।
তো আমরা তাদের এরকম কথা শুনে তখন কিন্তু ওই আন্টিটা আমাদেরকে খাওয়ানোর জন্য মানে একটু জোরাজুরি করছিল, বলছিল যে তোমাদের জন্য সেমাই রান্না করি, তোমরা বসো খেয়ে যাও। তখন আমরা বললাম যে না আন্টি, আমাদের খুব পেটে মানে আর জায়গা নেই, তো আমরা এখন খালার বাসায় চলে যাই এবং খালার বাসায় গিয়ে আমরা একটু খেলাধুলা করব, মানে একটু লুডো খেলবো আর কি। তখন আন্টি বললেন যে আচ্ছা তোমরা যাও, আর রাত্রিবেলা কিন্তু আমাদের বাসায় মানে খাওয়া দাওয়া করবে তোমরা, এইভাবে আমাদেরকে একটা দাওয়াত দিয়ে দিলেন। তখন আমরা বললাম যে ঠিক আছে আন্টি। তখন আমরা খালা বাসায় চলে আসি এবং খালাতো ভাই এবং আমরা ভাই বোন মিলে আমরা লুডো খেলায় বসে পড়ি এবং লুডো খেলতেছি। তখন আমরা শুনতে পাই আমাদের যে খালার ঘরটা ছিল ওই ঘরের পিছন থেকে দুই তিনজন মানুষ কিরকম মানে চিৎকার করছে, বলতে যে তাকে মেরে ফেলবে, তাকে মেরে ফেলবে। তখন আমরা তাদের এরকম কথাটা শুনতে পারি এবং শুনতে পারার পর আমরা দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা যখন ঘরের পিছনে চলে যাই তখন আমরা দেখতে পাই যে তিন চারজন মানুষ উপরের দিকে তাকিয়ে আছে। তখন আমরা যে ওই আন্টিটাকে দিয়ে আসছিলাম ওই ছোট বাচ্চাটিকে, তখন ওই আন্টিটা মানে খুব কান্না করছে এবং আন্টিটার যে স্বামী ছিল সেও খুব কান্না করছে। আর পাশে থাকা তিন চারজন মানুষ তারা বলছে হায় হায় এটা কি হলো, এটা কি হলো, আল্লাহ তুমি তাকে বাঁচাও, মানে এরকম সবাই চিল্লাচিল্লি করছে। তাদের চিল্লাচিল্লির কারণে আমাদেরও মানে মাথায় খুব ভয়ে একটা চোট পড়ে যায়, কেননা তাদের চিল্লাচিল্লি ছিল খুব ভয়ঙ্কর ভাবে। তখন আমরা যেতে যেতে ওই আন্টিটার কাছে চলে যাই এবং আন্টিকে গিয়ে জিজ্ঞেস করলাম যে আন্টি আপনার কি হয়েছে, এবং আঙ্কেলকেও জিজ্ঞেস করলাম আঙ্কেল আপনারও কি হয়েছে, এভাবে কান্না করছেন কেন, মানুষ দেখলে তো খারাপ বলবে। তখন আন্টি আঙ্কেল আমাদেরকে বললেন যে আমাদের তো সর্বনাশ হয়ে গিয়েছে বাবা, আমাদের তো মেয়ে দেখো, আমাদের মেয়ের কি অবস্থা হয়ে গিয়েছে। তখন আমরা ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের মেয়ের কি হয়েছে, একটু আগেও তো ঘরের মধ্যে দিয়ে আসলাম। তখন আন্টি আর কিছু বলতে পারেননি, তিনি সোজা আঙুলটা উপর দিয়ে দেখিয়েছিলেন। তখন আমরা ওনার আঙ্গুলের দিকে উপর দিকে চেয়ে যা দেখলাম তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তখন আমরা দেখতে পাই যে ওই 3 বছরের বাচ্চাটা, মেয়ে বাচ্চাটা, ওই বাচ্চাটা বাঁশঝাড়ের আগার মধ্যে মানে তুলছিল, মানে কেউ একজন তাকে ধুলাচ্ছিল এবং সে খুব জোরে জোরে হাসছিল। তো বাচ্চাটা ছিল খুব শান্ত প্রকৃতির এবং খুব মজার প্রকৃতির। তো তার সাথে মনে হচ্ছে কেউ একজন খেলছে, তো খেলার সাথে সাথে সেও কিন্তু হাসাহাসি করছে। এই মেয়েটার সাথে এমন একটা সিন দেখার পর আমাদের আর কলিজার জায়গায় থাকে না। তখন আমরা সবাই ভয়ে মানে কাতরাচ্ছিলাম, বলছিলাম মেয়েটির সাথে এ কি হতে যাচ্ছে, মেয়েটি তো মারা যাবে যদি আর কিছুক্ষণ ওইখান থেকে পড়তে পারে। কেননা ওই বাচ্চারের উপরে যে তার সাথে খেলা হচ্ছে, তাকে যেমন কেউ মাটি থেকে তুলে নিয়ে গেছে উপরে, তো ওই বাঁশঝাড়ের নিচে ছিল 2টা পুকুর, মানে ওই পুকুরের মাঝখানে ঠিক ছিল একটা বড় রকমের বাঁশঝাড়। ওই বাঁশঝাড়ের যে পাশে একটা বাঁশ হেলেছিল, ওই হেলা বাঁশটার উপরে ওই মেয়েটাকে নিয়ে কেউ ধুলাচ্ছিল এবং বাঁশঝাড় খুব জোরে জোরে নাড়াচাড়া করছিল। তো বাড়িটার যে বাঁশঝাড় ছিল ওইটা খুব ভয়ঙ্কর ছিল এবং ওই বাঁশঝাড়ের মধ্যে নাকি আগে জিনেরা বসবাস করতো, সেটা আন্দাজ করা হয়ে থাকতো। তো এখনো যে বসবাস করে এটাও রাত্রিবেলা মাঝে মাঝে মানুষ দেখতে পায়। তো তা যাই হোক, ওই মেয়েটার কথায় বলা যাক, ওই মেয়েটা কিন্তু ধুলছিল এবং এমনভাবে ধুলছিল খুব ভয়ঙ্করভাবে। আর মেয়েটা কিন্তু এক ফোঁটাও কান্না করেনি। ওই মেয়েটা কি করছিল, শুধু হাসাহাসি করছিল এবং মানে সে খুব আনন্দে আছে, ওইটা বোঝাচ্ছিল যে আমাদেরকে যে সে খুব আনন্দে আছে। কিন্তু তার বাবা মা কিন্তু ওইদিকে কান্না করে নার্ভাস হয়ে যায়। তাদের এরকম চিৎকার চেঁচামেচি শুনে পাড়ার গ্রামের মানুষ সবাই চলে আসে এবং ওই ঠাড়াপাড়ার গ্রামের যে যত মহিলা ছিল, বিশেষ করে ওই মহিলারা এসে একবার বেশি ভিড় করে দেয় এবং ভিড় করে দেওয়ার পর সবাই মানে হা করে তাকিয়ে থাকে যে ওই মেয়েটা বাঁশের একবারে মাথার উপরে, যে তাকে নিয়ে কে খেলা করছে, কোন পিশাচের কাজ হতে পারে এটা, যে এই নিষ্পাপ একটা মেয়েকে এই বাঁশের উপরে নিয়ে খেলাধুলা করার তাদের কি লাভ হচ্ছে। তখন সেখানে আমার খালু আসে। আমার খালুর একটা মনিহারির দোকান ছিল, ওই দোকানটার মধ্যে বন্ধ করে দৌড়ে চলে আসে, কেননা ওনাকে কেউ একজন ফোন দিয়ে বলেছিল যে ওনার ভাতিজির খুব বড় রকমের বিপদ হতে চলেছে, তার ভাতিজি বাঁশঝাড়ের উপরে কেউ একজন তুলে নিয়ে গিয়েছে।
এই খবর শুনে আমার খালু দৌড়ে বাড়িতে চলে আসেন এবং বাড়িতে আসার পর তিনি দেখতে পান এরকম অবস্থা যে এই ছোট বাচ্চাটিকে কেউ দুলাচ্ছে এবং খেলাধুলা করছে, তার সাথে ওই মেয়েটাও খেলাধুলা করছে। এই অবস্থা দেখে আমার খালু একটা চিৎকার দিলেন এবং দিয়ে বললেন যে এই তোমরা কারা, আমার বাতিজিকে ছেড়ে দাও বলছি, আমার বাতিজি তো মরে যাবে। তখন কে শুনবে কার কথা, তাদেরকে তো কেউ দেখাই যাচ্ছে না, শুধু মেয়েটা যে নাড়াচাড়া করছে এবং এক কুল থেকে আরেক কুলে যাচ্ছে, শুধু খালি এটাই দেখাচ্ছে যে মেয়েটা এরকম কাহিনী চলছে মেয়েটার সাথে। তো এরকম অবস্থা দেখে আমার খালু সিদ্ধান্ত নিলেন যে যে কোনো একটা কবিরাজ নিয়ে আসতে হবে ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি যদি কোনো কবিরাজ না আনি তাহলে মেয়েটাকে ওই পিশাচগুলো মেরে ফেলবে। তখন আমার খালু দৌড়ে গেলেন একটা কবিরাজের কাছে। ওই ঠাড়াপাড়া গ্রামের শেষ প্রান্তে একটা বাড়ি ছিল, ওই বাড়ির মধ্যে একটা ভালো কবিরাজ তাকে বলে তিনি জানতেন। তখন ওই কবিরাজের কাছে তিনি ছুটে চলে যান এবং কবিরাজকে ঘটনাবলী সব খুলে বললেন। খুলে বলার পর ওই কবিরাজকে নিয়ে আসলেন খালুদের বাড়িতে এবং খালুদের বাড়িতে তখন অনেক মানুষ ভিড় করেছিল। আর খালু তখন কবিরাজকে নিয়ে মানুষগুলো ভেদ করে ওই ভিতরে ঢুকে পড়ে এবং ঢোকার পর কবিরাজকে দু চোখকে আঙ্গুল দিয়ে দেখালেন যে ওইখানে আমার বাতিজি এভাবে ঝুলছে। তখন কবিরাজটি দেখতে পায়, দেখতে পেয়ে সে হাই হাই বলে উঠলো। সে বলল যে এ কি সর্বনাশ হতে চলেছে এই মেয়েটির সাথে, মেয়েটিকে তো তারা মেরে ফেলবে। তো মেয়েটিকে তার মানে সে বাঁচানোর জন্য সে কিছু মন্ত্র পড়লো কবিরাজটি। তো মন্ত্র পড়ার পরও কিন্তু কোনো কাজ হলো না। কাজ না হওয়ার কারণে সে মানে আকুতি মিনতি করলো কিন্তু কবিরাজটি অনেক, যে এই পিশাচরা তোমরা ওই মেয়েটাকে ছেড়ে দাও, ওই মেয়েটা তো নিষ্পাপ, ওই মেয়েটা তোমাদের কি ক্ষতি করেছে, তোমরা ওই মেয়েটাকে কেন আটকে রেখেছো এইভাবে, মেয়েটাকে ছেড়ে দাও, মেয়েটা যদি পড়তে পারে তাহলে তো সে মরে যাবে। তো তার কবিরাজের এরকম কোনো কথাই কিন্তু ওই পিশাচগুলো কানে নেয়নি। কানে না নিয়ে তারা ওই মেয়েটির সাথে অনবরত খেলতেই থাকে আর ওই মেয়েটিও খুব হাসাহাসি করতে থাকে, খেলতে থাকে, আবার কি চাঞ্চল্যকর কথাবার্তাও বলতে থাকে ওই মেয়েটি। তো এরকম কথাবার্তা বলছে শুনে কবিরাজটি বললেন যে আপনাদের মেয়ে ভালো আছে, আপনাদের মেয়ের কোনো ক্ষতি হবে না। তারা ওই পিশাচগুলো ওই মেয়েটাকে সুন্দর দেখে নিয়ে গেছে, ওই মেয়েটিকে তাদের কাছে ভালো লেগেছে। তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের মেয়ের কোনো ক্ষতি করবে না ওই পিশাচ জিনগুলো। তখন আমাদেরকে এবং ওই যে মেয়ের বাবা মা ছিল তাদেরকে সান্ত্বনা স্বরূপ বললেন যে তোমাদেরকে আমি একটা তাবিজ দিয়ে যাব, এখন ওই তাবিজটাকে তোমরা হাতে রেখে দিবে এবং ওই তাবিজটাকে দেখো কোনো প্রকার ক্ষতি করবে না। তোমরা যদি এই তাবিজের কোনো ক্ষতি করো তাহলে কিন্তু তোমাদের মেয়ের বিপদ হতে পারে। তখন ওই কবিরাজটি প্রায় 15 মিনিট পর্যন্ত একটি তাবিজ বানাতে থাকেন। তখন কবিরাজের পিছনে ছিল একটা ঝুলির মতো, ওই ঝুলিটা বের করেন, বের করার পর ওইখানের মধ্যে কিছু মানে ওষুধের মতো এবং কালো জিরার মতো কালো কালো কিরকম একটি অদ্ভুত রকমের জিনিস ছিল কিছু। ওই জিনিসগুলো একটা বড় রকমের চারকোনা তাবিজের মধ্যে হালকা করে ভরে দেয়। ভরে দেওয়ার পর ওই তাবিজটার মধ্যে কিছু মন্ত্র পড়ে এবং পড়ার পর এটাকে একটা তাবিজ বানিয়ে দেন এবং ওই তাবিজটা ছিল খুব গরম। তখন আমার খালুর হাতে ওই তাবিজটা দেন। তখন আমার খালু হাতে নিয়ে দেখলেন যে তাবিজটা তো খুব গরম হয়ে আছে। তখন খালু বললেন কবিরাজ মশাই এটা তো খুব গরম একটা তাবিজ। তখন কবিরাজ বললেন যে তোমরা কি মনে করেছো তাবিজটা কি এমনি এমনি তাবিজ হয়ে গিয়েছে, তোমরা এই তাবিজের কোনো অপমর্যাদা করবে না বলে দিলাম। তো এই তাবিজটাকে তোমরা ঘরের মধ্যে রেখে দাও। ওই তাবিজটা আমি দিয়েছি কারণ ওই যে পিশাচগুলো যাতে তোমার মেয়ের কোনো ক্ষতি করতে না পারে, আর এই তাবিজটাকে তোমরা সাবধানে রাখবে বলে দিলাম। তখন ওই কবিরাজের দেওয়া এমন কথাবার্তাগুলো আমার খালু নিজ কানে শুনেন এবং বললেন যে হ্যাঁ ঠিক আছে কবিরাজ মশাই, আমরা ওই তাবিজের কোনো অপমর্যাদা করব না, তাবিজটা আমাদের কাছে দিন। তখন আমার খালু বললেন যে তাবিজটা তো আমার কাছে থাকবে না, আমি তো একটু পরে দোকানে চলে যেতে পারি, ওই তাবিজটা মেয়ের মাকে দিয়ে দেই, মানে আমার খালুর ভাইয়ের বউকে দিয়ে দিবে, কেননা তার কাছে থাকলেই মনে হয় ভালো হবে। তখন খালু করলেন কি ওই ভাইয়ের বউকে তিনি দিয়ে দিলেন, মানে ওই মেয়েটির মাকে দিয়ে দিলেন তাবিজটি, দিয়ে বললেন যে এই তাবিজটিকে খুব যত্ন করে রাখবা, ওই তাবিজটির সঙ্গে ওই পিশাচগুলো বাঁধ দেওয়া আছে, তোমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না ওই পিশাচগুলো। তখন ওই মেয়ের মা কি করলো তাবিজটাকে নিয়ে ঘরে রেখে দিল।
রাখার পর তিনি বাইরে আবার বেরিয়ে আসেন এবং বাইরে বেরিয়ে এসে তিনি একই কাণ্ড দেখতে পারেন যে বাঁশঝাড়ের আগার মধ্যে ওই মেয়েটাকে নিয়ে এইভাবে খেলাধুলা করছে। তখন মায়ের তো মন বুঝেনি, মা খুব কান্না করা শুরু করে দেন। ওই মেয়েটির মায়ের এত কান্না যা আমি ওই দিন প্রথম দেখেছিলাম যে একটা মানুষ কতটুকু কান্না করতে পারে। তো এরকম একটি অবস্থার মধ্যে স্বাভাবিক বিষয় কান্না করতেই পারে। তো ওই মেয়েটি এভাবে ঝুলছিল এবং মানে হাসাহাসি কিরকম অদ্ভুত রকমের। তো আস্তে আস্তে কিন্তু মানুষ কিন্তু কমে যাচ্ছিল। মানুষজন ঠাড়াপাড়া গ্রামের কিছু মানুষ কমে যাচ্ছিল এবং অন্যান্য মানুষ আসছিল ওইটা দেখার জন্য যে একটা মেয়েকে কিভাবে বাসটারের উপরে তুলে নিয়ে যেতে পারে, আবার তারপর অদৃশ্য কোনো একটি বস্তু বা জিনিসে যেটাকে দেখা যায় না চোখে এবং খেলাধুলা করছে। খুব ভয়ঙ্কর, এটা আসলেই বলা যায়। তো ওইটা দেখার জন্য মানুষ আসে এবং যায়। তো কিন্তু রাত প্রায় 11টা বাজে যায়। 11টা বাজে কিন্তু মেয়েটাকে এখনো ফিরিয়ে দেওয়ার নামে কোনো নাম নেই। তারপর যখন রাত খালি গভীর হতেই থাকে কিন্তু ওই মেয়েটাকে এখনো ফিরিয়ে দিচ্ছে না, তখন এই অবস্থা দেখে মেয়েটির বাবা মার মাথা একদম নষ্ট হয়ে পড়ে। তারা ভাবলেন যে ওই তাবিজটাকে দিয়ে ওই পিশাচগুলোকে তাড়িয়ে দিবে, তাহলে তো তাদের মেয়েকে ফিরে পেতে পারে। তখন তারা কি করলেন যে ওই তাবিজটাকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তখন আমার খালুকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে ভাই আমরা ওই তাবিজটাকে মানে ভেঙে দিই, তাহলে তো পিশাচগুলো ওই আমার মেয়েকে ছেড়ে দিবে এবং ছেড়ে দেওয়ার পর আমার মেয়েটা বেঁচে যাবে। না হলে তো সারাদিন যদি সারা রাত যদি এভাবে থাকে তাহলে আমার মেয়েটাকে তো তারা মেরে ফেলবে না খেতে না খেতে। তখন আমার খালু বললেন যে না না, এরকম করো না, কেননা কবিরাজ বলে গিয়েছেন যে ওই তাবিজটাকে খুব যত্ন করে রাখতে হবে। তখন আমার যে খালু এরকম আরো কিছু কথাবার্তা বলেছিলেন, তো তা খালুর কোনো কথাই তারা কানে নিচ্ছে না। কানে নিবেনই বা কেন, তাদের মেয়ে তো খুব বিপদে পড়ে রয়েছে। তাদের মেয়েটা রাত হয়ে যাচ্ছে, রাত প্রায় 12টা বেজে যাচ্ছিল তখনও ওই মেয়েটাকে মানে নামানোর কোনো প্রসেসই আসছে না। একইভাবে খেলাধুলা করছে ওই মেয়েটার সঙ্গে পিশাচ জিনগুলো। তখন তা দেখে তার মা যে বললেন যে আমরা ওই জিনগুলোকে মেরে ফেলি, তাহলে তো আমার মেয়েকে বাঁচিয়ে ফেলতে পারবো। ঠিক তখনই ওই মেয়েটির মা এমন একটি সিদ্ধান্ত নেন যে সিদ্ধান্তটি তার জন্য সারা জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়ে থাকে। কেননা সে তখন সিদ্ধান্ত নেন যে ওই তাবিজটাকে সে ভেঙে দিলেই তো সে জিনগুলোকে মেরে ফেলতে পারবে এবং তার মেয়েকে সে ফেলে দিতে পারবে, মানে পড়ে যাবে মাটিতে, পড়ে গেলে সে পেয়ে যাবে তার মেয়েকে, হয়তো না হাত পা ভাঙবে, সে হাসপাতাল নিয়ে চিকিৎসা করে ভালো করে নিবে, তারপর কিন্তু মেয়েকে তো বাঁচিয়ে ফিরে পাবে। এটা ভেবে সে ভাবলো যে তাবিজটাকে ভেঙে দিবে। তো তার জন্য সে ঘরের মধ্যে যায় এবং আমার খালুকেও নিয়ে যায় এবং ওই মেয়েটির যে মা ছিল ওই মা এবং তার মা তাবিজটি ভাঙবে বলে সিদ্ধান্ত নেন এবং যে পাটা থাকে ঘরের মধ্যে, পাটা এবং কোদাল যে থাকে ওইগুলোর মধ্যে রেখে তাবিজটার মধ্যে সে চাপ দিবে জুড়ে। তখন সে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো এবং আরো কিছু কিছু পড়লো, পড়ার পর সে জোরে একটা চাপ দিল তাবিজের মধ্যে। তখন তাবিজের মধ্যে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে যা ঘটলো সেটা দেখার জন্য অনেকেই হয়তো অনেকভাবে আকুতি মিনতি করছিল এবং প্রস্তুত ছিল না অনেকেই। কেননা যখনই তাবিজটার মধ্যে একটা চেষ্টা দেওয়া হয় তখনই ওই যে মেয়েটা ছিল ওই মেয়েটার সাইডে সাইডে আশপাশে মানে লাল বর্ণের কিছু একটা জিনিস ঝলমল করা শুরু করে দিল এবং ওই ঝলমল করাটা কিন্তু আমাদের অনেকের চোখেই কিন্তু পড়ে যায় এবং আমরা সবাই দেখে তা অনেক ভয় পেয়ে যাই। তখন আমরা এরকম অবস্থা দেখে আমরা সবাই দৌড়ে যার যার ঘরে চলে যাই। কেননা তখন এমন অবস্থা হয়েছিল যে বাসটারের উপরে ওই মেয়েটির সাইডে 8-10 জন মানুষ বসেছিল আর তারা এমনভাবে বসেছিল যে একজনে আরেকজনের দিকে ওই মেয়েটাকে ছুঁড়ে ছুঁড়ে খেলা করছিল। তো তখনই কিন্তু তাদের শরীর লাল বর্ণের মতো ঝিকিমিকি মানে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল, এরকম করতেছিল। তখন এটা দেখে তো আমরা সবাই ঘরেই চলে যাই। তখন ওই মেয়েটির মা আবার দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ার পর ওই মেয়েটির দিকে তাকায়। তখন কিন্তু আমরা ঘরে চলে গেলে কিন্তু আমাদের
চোখটা ছিল ওই দিকে, মেয়েটার দিকে। তখন আমরা দেখতে পাই যে ওই মেয়েটা তখন কান্না করছিল। যেই মেয়েটা এই 5-6 ঘন্টা ধরে বাসটারের উপরে হাসাহাসি করছিল, তাদের সঙ্গে খেলা করছিল, সেই মেয়েটা হঠাৎ করে তাবিজ ভেঙে দেওয়ার জন্য কান্না করছে। তার কারণ তো খুব ভয়ঙ্কর হতে চলেছে, আমরা আন্দাজ করতে পেরেছি যে মেয়েটার সঙ্গে খুব খারাপ কিছু করতে চলেছে এখন। তো আমরা তখন দেখতে পারি যে ওইখানে যে লাল লাল আগুনের মতো চলছিল, তারা কি করলো, ওই মেয়েটাকে চুড়ে ফেলে দিল পানির মধ্যে। তখন নিচে যখন পুষ্কুনিটা ছিল ওই পুকুরটার মধ্যে, মেয়েটি তখন পড়ে যায়। কিন্তু সেখানে যে পড়ে যাবে, সেখানে যে একটা বালিশের মতো কোথা থেকে আসলো সেটা কিন্তু কেউ জানে না। সেই পুষ্কুনির মধ্যে একটা বালিশ ভেসেছিল। ওই বালিশের উপরে ওই মেয়েটাকে তারা ফেলে দেয়। ফেলে দেওয়ার পর মানে সবাই দেখার জন্য চেষ্টা করছিল, কিন্তু কারো মনে তো সাহস হচ্ছিল না। কেননা ওই মেয়েটাকে যদি এখন পানি থেকে উদ্ধার করতে যায়, তাহলে কিন্তু ওই যে উপরের বাসচারের মধ্যে কয়েকটা পিশাচ বসে রয়েছে, তারা তো ক্ষতি করতে পারেই। তো তার জন্য প্রায় আধা ঘন্টা যাবৎ মানুষ অপেক্ষা করছিল, যে ভাবতেছিল যদি ওই পিশাচগুলো চলে যায় তাহলে গিয়ে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসবে পানি থেকে। তখন সবাই ভাবতে পারে যে যদিও মেয়েটা বেঁচে থাকে, তাহলে পানির মধ্যে যে পানি খাওয়া শুরু হবে, তার আঘাতে মেয়েটা মারা যাবে। তখন সবাই খুব ক্লান্ত এবং সবার মনটা বেরাজ হয়ে যায়, কেননা মেয়েটা তো মনে হয় আর বেঁচে নেই। তখন তারা যখন আধা ঘন্টা পার হয়ে যায়, তখন ওই বাসজারের যে সিনটা ছিল ওইটা কিন্তু খুব স্বাভাবিক হয়ে যাচ্ছিল। তখন স্বাভাবিক হয়ে যাওয়াতে মেয়েটির যে মা ছিল, ওই মাটা সবার আগে দৌড় দিয়ে ওই পুকুরে গিয়ে নেমে পড়ে, এবং তার সাথে সাথে মেয়েটির বাবা এবং আমার খালুও যায় ওই পুকুরের মধ্যে নেমে পড়ে। তো পুকুরটা বেশ গভীর না হওয়ায় পুকুরের একটু মাঝখানে ছিল মেয়েটি পড়েছিল। সেখানে যে একটা বালিশ ছিল, ওই বালিশটা দেখে তারা একটু আচমকা ভয় পায়, কেননা ওই পুকুরের মাঝখানে একটা কিছু ডিবির মতো বেশে রয়েছে। তো আমরাও লাইট দিয়ে দেখলাম যে ওইখানে কিছু কিছু একটা বেশে রয়েছে। তো যাই হোক, তারা একটু একটু করে এগোচ্ছিল এবং এগিয়ে গিয়ে দেখতে পারে যে ওই মেয়েটার পাশে একটা যে বালিশ ছিল, ওই বালিশের উপরে মেয়েটা পড়ে রয়েছে, এবং ওই মেয়েটার পাশে একটা বড় রকম একটা সাপ ছিল, যে সাপটা কিনা ফনা তুলে একদম মেয়েটার দিকে তাকিয়েছিল তাক ধরে। তখন মেয়েটির মা দেখতে পারে যে ওই সাপটিকে দেখে মেয়েটির মা একটু ভয় পেয়ে যায় এবং পিছিয়ে চলে আসে, এবং পিছিয়ে চলে আসার পর মেয়েটির বাবাকে বলল যে আপনি আপনি আসেন এবং দেখেন মেয়েটার সাথে একটা বড় রকমের সাপ ফনা তুলে বসে রয়েছে। তখন এই কথা শুনে মেয়েটির বাবা একটা লাঠি নেয়, হাতে লাঠি নিয়ে সাপটাকে একটা আঘাত করার পর সাপটা পানিতে চলে যায়। পানিতে চলে যাওয়ার পর ওরা মেয়েটিকে গিয়ে দৌড় দিয়ে কুলে নেওয়ার পর দেখতে পারে তাদের মেয়ে আর বেঁচে নেই, কেননা তাদের মেয়ে মারা গিয়েছে। তাদের মেয়ে তাদেরকে ছেড়ে চিরতরে চলে গিয়েছেন। মেয়েটির মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। মেয়েটির শরীরে অনেক রকমের হাতের আঙ্গুলের ছাপ, এবং তার শরীরে যে কামচে দিছে তাদের যে একটা ছাপটা থাকে, ওই ছাপটা তার শরীরে বিদ্যমান রয়েছে। এরকম ছাপ দেখার পর তার মেয়ে যখন মারা গিয়েছে দেখতে পারে, তখনই ওই সময় মেয়েটির মা এবং বাবা ওই পুকুরটার মধ্যে কান্না শুরু করে দেয়। তখন তাদের কান্না দেখতে পেরে আমাদের আর বুঝতে বাকি রইল না যে তাদের মেয়ে হয়তো আর বেঁচে নেই, কেননা তাদের যে কান্নার স্টাইলটা ছিল, যেটা কোনো মানুষ যদি মারা যায় তাহলে কিন্তু মানুষ এভাবে কান্না করে। তো যাই হোক, মেয়েটি যখন মারাই গিয়েছে তখন তারা আর করবে কি, তাদেরকে সান্ত্বনা দিয়ে আমার খালু তাদেরকে উপরে তুলেন এবং মেয়েটিকে আমার খালুর কুলে নেওয়ার পর তাদের মা বাবাকে এবং ওই মারা যাওয়া মেয়েটিকে নিয়ে উপরে আসেন। তখন অনেক মানুষের ভিড় পড়ে যায় সেখানে। ঠাডাপাড়া গ্রামের প্রায় সব মানুষই এইখানে চলে আসে আমার খালুদের বাড়িতে, এবং আসার পর তারা একে একে দেখতে পায় যে এই মারা যাওয়া ছোট্ট মেয়েটি, এত কিউট একটা মেয়ে এভাবে মারা যেতে পারে, কেউ মনে আন্দাজই করা ছিল না। কেননা মেয়েটার যে মুখের চাহনি ছিল সেটাও তো একটা মায়াবী ছিল। এই মেয়েটার সাথে এভাবে কি কেমনে ঘটতে পারে এরকম কাহিনী। তো যাই হোক, যেটা ঘটার ছিল কিন্তু সেটা ঘটে গিয়েছে, তো আর কিছু করার ছিল না কারো। তখন ওই কবিরাজটি আবার আসে এবং এসে দেখতে পারে যে ওই মেয়েটি মারা গিয়েছে। তখন কবিরাজটি
ওই মেয়েটির মাকে কিছু গালিগালাজ দিলেন এবং বললেন যে তোমরা এত পণ্ডিতি কেন করো, তোমাদেরকে বললাম যে ওই তাবিজটাকে তোমরা কোনোভাবেই কোনো প্রকার অবহেলা করবে না, আর তোমরা কি করলে তাবিজটিকে ভেঙে দিলে। তোমরা ভেঙে যদি না দিতে তাহলে আজকের রাত্রে না হোক কালকে সকালে হলেও তোমাদের মেয়েকে মাটিতে নামিয়ে দিয়ে যেত। ওই জিনগুলো ছিল একটি পিশাচ জিন। ওই জিনগুলো মেয়েটিকে সুন্দর ভেবে গাছের আগায় তুলে বাঁশের আগায় তুলে খেলাধুলা করছিল, তার চেয়ে বেশি কিছু না। ওই মেয়েটিকে কিন্তু মারতো না ওরা। তোমাদের কারণে আজকে তোমাদের মেয়েকে হারিয়েছো তোমরা। তখন কবিরাজের এরকম কথা শুনে তো সবারই মনটা খারাপ হয়ে যায় এবং সবাই বলতে লাগলেন যে যেটা হওয়ার তো হয়ে গিয়েছে, সেটাকে তো আর বললে আর ফিরে আসবে না। তখন আমরা সবাই দুঃখ ভরা মন নিয়ে ওই মেয়েটির জানাজা দিবে, তো মেয়েটিকে জানাজা দিবে সকাল 10টায় জানাজা ঠিক করে। তখন সবার কিন্তু ঘুম দরকার ছিল, তো সবাই ঘুমিয়ে পড়ে এবং আমাদের কিন্তু তখন ঘুম পায়নি, কেননা ওই মেয়েটির এরকম অবস্থা দেখে এবং মেয়েটির সাথে ভৌতিক কাণ্ডকলাপটা যে ঘটলো, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের চোখের ঘুম 2 দিনের জন্য ডাইরেক্ট হারাম হয়ে গিয়েছিল। কেননা ওই ওই ঘটনার পর থেকে আমরা 2 দিন শান্তি মতো ঘুমোতেই পারিনি। তো যাই হোক, ওই মেয়েটির যখন জানাজা হবে সারা রাত আমরা ওই মেয়েটির বাবা মাকে সান্ত্বনা দিয়েছি। মেয়েটির যে নানা ছিল তারা সবাই মেয়েটির বাড়িতে আসেন এবং তাদেরকে আমরা সবাই সান্ত্বনা দিই। তো তারপর যখন সকাল 10টা বাজে, সকাল 10টায় ঠিক করলো জানাজা দিবেন, তখন মেয়েটির জানাজা হবে এবং জানাজার মধ্যে যে অনেক মানুষ হয়েছিল, মানুষ হওয়ার কারণে আমরাও কিন্তু ওইখানে যাই, জানাজা পড়ি এবং আমরা তাকে দাফন কাফন করিয়ে দেই। তো করার পর আমরা সবাই বাড়িতে চলে আসি এবং বাড়িতে চলে আসার পর যে ওই মেয়েটির মা যে একটা তাবিজ ছিল, ওই যে ভাঙা তাবিজটা, ওই তাবিজটাকে কি করবেন সেটা নিয়ে ভাবছিলেন। তখন ওই কবিরাজকে আবার কল করেন যে কবিরাজ মশাই আপনি আবার একটু আমাদের বাড়িতে আসবেন। তখন কবিরাজটি আসেন এবং আসার পর ওনাকে বললেন যে এখন যে ওই তাবিজটা, ভাঙা তাবিজের টুকরাটা ওইটা ঘরের মধ্যে পড়েছিল, সেটা আমরা মানে একটু আগে লক্ষ্য করে এবং চিন্তায় পড়ে যাই যে তাবিজটা এখন আমরা কি করব। তখন ওই কবিরাজটি যে বলে উঠলেন যে সর্বনাশ, তাবিজটি তোমরা কোথাও কি ফেলোনি, মাটিতেও পুঁতোনি? তখন বললেন যে না, আমরা তো তাবিজটিকে মানে মাটিতে পুঁতিনি, মানে ভেঙে দেওয়ার পরে আমরা দেখতে পাই যে আমাদের মেয়ে মানে বাঁশঝাড়ের উপরে এরকম আলো জ্বলছে লাল লাল, সেটা দেখে আমরা মানে তাবিজের দিকে আর লক্ষ্যই করিনি কোনো। তখন কবিরাজটি বলে উঠলেন যে এই তাবিজটি তাড়াতাড়ি আমার হাতে দেও, না হলে কোন অঘটন না জানি ঘটে যায়। তখন ওই কবিরাজের কথা অনুযায়ী তার হাতে তাড়াতাড়ি করে তাবিজটি দেওয়া হলো এবং কবিরাজটি এই তাবিজের মধ্যে আরও কিছু মন্ত্রপত্র পড়লো। পড়ার পর ওই তাবিজকে মানে সে ড্যামেজ করে দিল। ড্যামেজ করে দেওয়ার পর সে বললেন যে এখন আর ওই তাবিজে কোনো অ্যাকশন নেই, কোনো পাওয়ার নেই। তাবিজটিকে কোনো বড় রকমের পুকুরে বা মাটির নিচে পুঁততেও পারো। তখন আমি এবং আমার যে খালাতো ভাই ছিল এবং খালু বললেন যে তোমরা যাও গিয়ে একটা মানে দূরে কোথাও যেখানে মানুষের আনাগোনা কম হয় সেখানে গিয়ে পুঁতে দিয়ে আসো। তখন আমরা গেলাম যে ওই বিলটার দিকে, তো বিলের দিকে গিয়ে আমরা ওই তাবিজটাকে পুঁতে দিয়ে চলে আসি এবং চলে আসার পর এরকম ভাবে আমরা বললাম যে ওইখানে গিয়ে আমরা তাবিজটাকে পুঁতে দিয়ে এসেছি। তখন কবিরাজটি বললেন যে হ্যাঁ ঠিক আছে, এখন আর ওই তাবিজের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পড়বে না, তোমরা এখন সবাই নিশ্চিন্তে থাকতে পারো, কেননা আর তোমাদের ভুলের কারণে আজকে তোমাদের মেয়েকে হারিয়ে ফেলেছো। তো এই ছিল আজকের এই আমাদের সাথে মানে নিজের চোখে ঘটে যাওয়া ঘটনাটি। তো আরেকটি ঘটনা আপনাদের মাঝে এখন আবার শেয়ার করতে চলেছি। সেই ঘটনাটি আমাকে ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন। আজকের ইমেল এপিসোডটি যিনি পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল। তো আশরাফুল ভাই আমাকে অনেক লম্বা একটা এপিসোড পাঠিয়েছেন, তো তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। তো আশরাফুল ভাই যেভাবে ইমেলটি লিখেছেন আমি আপনাদের মাঝে ঠিক সেভাবে উপস্থাপন করছি। তো তিনি লিখেছেন যে আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি বলছিলাম আশরাফুল, আমি একজন বিশাল ভক্ত
আমি মানে প্রতিনিয়তই এরকম ঘটনা এবং ভৌতিক ঘটনা শোনার জন্য আমি আগ্রহী হয়ে বসে থাকি। তো আজকে আমি আপনাদের মাঝে আমার সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনা উপস্থাপন করেছি এবং লিখেছি, যেটি আপনাদেরকে ইমন ভাই পড়ে শোনাবেন। তো আমি যে ঘটনাটি আজকে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি সেটি ঘটে যায় আমার নিজের সাথে এবং আমার ফ্যামিলির সাথে। আসলে আমি তখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম, এখন আমি একটা জব করি। তো যাই হোক, আমি যখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম তখন সালটা ছিল 2011 সাল। তখন আমি পড়ালেখা করতাম এবং আমাদের যে বাড়িটা ছিল ওই বাড়ি থেকে কিছুটা দূর গিয়ে আমাকে প্রাইভেট পড়তে হতো। তখন আমি যেতাম এবং আসতাম, তো সাথে আমার সাথে কেউই ছিল না। তো আমার সাথে আমার বোন ছিল, আমার ক্লাসমেট। তো সেটা হওয়াতেও কিন্তু আমার বোনকে আমার বাড়িতে মানে প্রাইভেট পড়ানো হতো এবং আমাকে দিয়েছিল কোচিংয়ে, কেননা আমি ছেলে মানুষ ছিলাম এবং আমি ওইখানে কোচিং পড়তাম এবং আসতাম। তো এসএসসি পরীক্ষা খুব কাছে যাওয়ার কারণে কিন্তু রাত্রিবেলায় দিল, যে স্যারে বললেন যে যদি রাত্রিবেলা তোমাদেরকে পড়াতে পারি তাহলে কিন্তু সময়টা একটু বেশি দিতে পারবো, তো তোমরা কি বলো? তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে স্যার, আমরা তো মানে আমাদের তো এখন পড়াশোনার বেশি দরকার, তো আমরা আমাদেরকে যেভাবে দিতে পারেন আমরা সেভাবেই পড়বো। তখন স্যার বললেন যে তাহলে তো ঠিক আছে, তোমরা রাত্রি 8টার সময় চলে আসো এবং রাত 11টার সময় ছুটি দিয়ে দেবো, তখন 12টায় গিয়ে রাত্রি তোমরা ঘুমিয়ে পড়তে পারবে। তখন আমরা সবাই বললাম যে আচ্ছা স্যার ঠিক আছে। তো আরেকটা কথা এখানে বলে রাখা ভালো, কেননা আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলার মিঠাবন গ্রামে। তো আমি যে ওইখানে থাকি, যে আমি একটা সাইডে থাকি, ওই সাইডের মধ্যে মানে একটু ঝোপঝাড় ছিল, মানে ওইটাকে মানুষ বনদের বাড়ি হিসেবে বলা হয়ে থাকে। তো ওইখানে কিন্তু আমাদের বাড়িতেও কিন্তু মাঝে মধ্যে পানি উঠে যায়। তো যাই হোক, আমরা যখন ওইখানে পড়াশোনা করি এবং এসএসসি পরীক্ষার্থী, আমরা সবাই মিলে একসাথে পড়ালেখা করছি এবং যাওয়া আসা যাতায়াত করি। তখন আমি এক সময় মানে রাত্রিবেলা আসছিলাম, তখন মনে হয় দিনটা ছিল শুক্রবার। তো শুক্রবার রাত্রিবেলা আমি যে আসছিলাম তখন রাত প্রায় বাজে 11:30। তো কোচিং থেকে আসার সময় আমাদের যে বাড়িটা ছিল ওই বাড়িটা আসতে 2টা বাঁশঝাড় পেরিয়ে আসতে হয়। তো একটা বাঁশঝাড় ছিল খুব বড় রকমের, আরেকটা বাঁশঝাড় ছিল খুব মানে একটু ছোট ছিল। তো যাই হোক, ওই বড় বাঁশঝাড়টার মধ্যে মানে আগে মানুষ দেখতে পেত কিছু মানে লাড়াচাড়া করে, জিন বদ মানে এরকম কিছু একটা টাইপের ছিল বলে সবাই মানে মনে করে থাকেন। তো এটা যে আমার সাথে ধরা দিবে এভাবে কিন্তু আমি এটা কোনোদিন আন্দাজও করতে পারিনি। তো যাই হোক, আমি ওই দিন 11টা মানে প্রায় 35 বেজে গিয়েছিল, আমার সাথে তখন একটা বাটন ফোন ছিল। তো আমি আসছিলাম হেঁটে হেঁটে, আর মোবাইলের যে লাইটের আলোটা ছিল হালকা হালকা, তখন আমি ওই লাইটের আলোটা দিয়ে আমি হেঁটে হেঁটে আসছি। তো আমি যখন ওই বড় বাঁশঝাড়টার কিনারায় চলে আসি তখন আমি দেখতে পাই যে উপর থেকে কিছু পানি পড়ছে আমার উপরে। তখন আমি ভাবলাম যে শীতের দিন হয়তো হালকা পাতলা পানি পড়তেই পারে, তবে এভাবে এত বেশি পানি পড়বে, তো তার কারণ কি? তখন আমি উপর দিয়ে আমার মোবাইলের যে টর্চটা ছিল মানে বাটন ফোনের, ওই টর্চটা আমি উপরের দিকে মারি এবং মারার পর আমি দেখতে পাই যে ওইখানে কিছু তো নেই। তখন আমি চিন্তা করলাম যে বাস থেকে আবার এত পানি, যে পানি কিনা আমার পুরো মাথা ভিজিয়ে এবং আমার যে ব্যাগ ছিল ওই ব্যাগের ভিতরেও কিন্তু চলে গিয়েছিল, আমার বই কিছুটা ভিজে গিয়েছিল। তখন আমি ব্যাগ থেকে বই বের করলাম এবং বের করে দেখি যে আমার যে স্যারে পড়া দিয়েছিল ওই পড়ার যে পৃষ্ঠাগুলো ছিল ওই পৃষ্ঠাগুলো সবগুলো ভিজে গিয়েছে একবারে। তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায় এবং আমি ভাবলাম যে এখন কি করব, এইভাবে পানি পড়ার কারণ কি? প্রতিদিনই তো এই দিক দিয়ে আওয়া যাওয়া করি, তো এইভাবে পানি পড়ার তো কোনো কথা না। তো আমি কিন্তু ওইখান থেকে বাড়িতে চলে আসি। তো বাড়িতে চলে এসে আমি আমার আম্মুকে বললাম যে আম্মু, এরকম ঘটনা হয়েছে যে ওই বাসটার নিচ দিয়ে আসছিলাম কিন্তু পানি পড়লো কোথা থেকে? তো পানি তো আমি পাইনি, উপর দিকে তাকালাম কিছু মানে পেলাম না, কোনো প্রাণী টানিও পেলাম না যে তারা মানে মতে তো দিতে পারে। তো যাই হোক, আমি আম্মুকে বললাম, তখন আম্মু বলল যে হয়তো মানে কুয়াশার দিন তো পানি জমা হয়েছিল তাই উপরে পড়ে গিয়েছে, সেটা বুঝোনি তুমি। তখন আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, কমন কথা, হলে তো হতেও পারে, কেননা শীতের দিন বলে কথা, আর এভাবে তো হলে হতেও পারে, পানি তো পড়তেই পারে। তো যাই হোক, পরের দিন শনিবার ছিল, ওই শনিবারেও আমার প্রাইভেট ছিল
8টা থেকে 11টা পর্যন্ত। তখন আমি যাচ্ছিলাম প্রাইভেটের উদ্দেশ্যে 8টার সময়। তখন 8টার সময় যাওয়ার আগে ওই দিন আমার আম্মু মানে শুটকি ভর্তা করেছিল। শুটকি ভর্তা দিয়ে মানে ভাত খেয়েছি। খাওয়ার পর মানে খুব ভালো লেগেছিল এবং আমি শুটকি ভর্তা দিয়ে ভাত খেয়ে যাচ্ছিলাম। তখন রাত বাজে 8টা। তো শীতের দিন বলে কথা, তো রাত 8টা বাজলেই কিন্তু আমাদের এখানে একবার নিস্তব্ধ হয়ে যায়। অন্যদিকে কেমন হয় জানি না, তবে আমাদের এই গ্রামটার মধ্যে 8টার পরে কোনো মানুষই মানে রাস্তাঘাটে পাওয়া যায় না। আর আমাদের তো একটা গ্রামের রাস্তা। তো যাই হোক, আমি 8টার দিকে যাচ্ছিলাম কোচিংয়ের দিকে, এবং কোচিংয়ের দিকে যেতে যেতে আমি ওই বাসজারটার কাছে আবার চলে আসি। তখন আমি দেখতে পাই যে ওই বাসজারের যে ভিতরটা ছিল, ওই ভিতরের মধ্যে কিছু একটা আওয়াজ করছে। আওয়াজটা খুব ভয়ঙ্কর ছিল, মানে যেটা আমার মুখ দিয়ে এখন মানে বের হবে না। তো যাই হোক, আমি ওই বাসজারের ভিতরে আমি চলে যাই এবং বাসজারের ভিতরে আমি কিছু মানে খোঁজার চেষ্টা করি এবং ভাবলাম যে এই বাসজারের ভিতরে আবার কে এভাবে আওয়াজ করে। তো আমি আওয়াজ টাওয়াজ শুনতে পাই, কিন্তু কাউকে ওইখানে আমি দেখতে পাই না। তো দেখতে না পাওয়ার কারণে আমি ভাবলাম যে হয়তো আমার মনের ভুল হতে পারে। যাই হোক, আমি কোচিংয়ে চলে যাই। তো কোচিংয়ে চলে যাই আমি। তখন আবার ওই সময়টা চলে আসে যে 11টার সময় আমাকে আবার ছুটি দিয়ে দিবে স্যার। তো স্যার ছুটি দেওয়ার পর আমার যে বন্ধু বান্ধব ছিল, এক একজনের বাড়ি ছিল এক এক দিকে। তো তাদের বেশিরভাগ বাড়ি ছিল অপর দিকে, আমার বাড়ির অপর সাইডে। তো আমি একা একা আবার চলে আসি সেই আগের দিনের মতো। এবং আগের দিনের মতো আস্তে আস্তে আমি যখন আবার ঠিক ওই বাসচারটার নিকট চলে আসি, তখন আমি দেখতে পাই যে দূর থেকে দেখতে পাই একটা বাসচারের মধ্যে কিছু একটা আলো জ্বলে আছে। এবং আলোটার মধ্যে একটা পুতুলের মতো একটা মানুষ মানে রাস্তার ঠিক মাঝখানে ওইখানে ঝুলে রয়েছে। ওই ঝুলন্ত মানুষটাকে দেখে আমি খুব ভয় পেয়ে যাই এবং আমি ভাবলাম যে ওই মানুষটা কে হতে পারে। এই মানুষটা তো খুব ভয়ঙ্কর দেখাচ্ছে, তাও আবার ফাঁসি লেগে রয়েছে ওই বাসটারের মধ্যে। তো এরকম অবস্থা দেখে কিন্তু আমার একদম মানে কলিজা টাইট হয়ে গিয়েছিল। আমি মানে নিজের দিকে নিজে আন্দাজ করতে পারছি না যে এটা কি আমার সাথে ঘটে যাচ্ছে। তখন আমি ভাবলাম যে আমি কি পিছু হটে দৌড় দিব নাকি। তখন আমি ভাবলাম যে পিছু হটে গেলে তো মানে অন্য একটা সমস্যা হতে পারে, কেননা পিছন দিকে রাস্তাটা তেমন ভালো ছিল না। তো আমি ভাবলাম যে না, একটু সামন দিকে এগিয়ে যাই, হইতে পারে আমার মনের ভুল হতে পারে, ওইখানে লটকে আছে কি এটা তো আমি জানি না। তখন আমি একটু একটু সামনের দিকে এগিয়ে যাই। তখন আমার মোবাইলের লাইটটা তখন ফোকাস ধরছিল না। তো তারপরেও কিন্তু মোবাইলের লাইটটা আমি আবার ভালো করে অন করে দিই। চালিয়ে দেওয়ার পর তখন আমি দেখতে পারি যে ওইখানে মেয়ে একটা মেয়ে কিন্তু এখানে ঝুলে রয়েছে। ওই মেয়েটাকে ঝুলন্ত অবস্থায় দেখার পর আমার মাথা একদম নষ্ট হয়ে যায়। আমি ভাবলাম যে এটা আমি কি দেখতে পেলাম এখানে, আমার তো ইমিডিয়েটলি এখান থেকে পালাতে হবে। তখন আমি ভাবলাম যে কোন দিকে পালাবো। তখন আমার যে পাশে যে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে আমি দৌড়ে চলে যাই এবং পাশের বাড়িতে দৌড়ে চলে গিয়ে আমি ঝুলে ঝুলে ধাক্কাতে থাকি দরজার মধ্যে। ধাক্কানোর পর ওই বাড়ির যে কাকা ছিল, ওই কাকাটা উঠে পড়েন। উঠে পড়ার পর আমাকে বললেন যে কি হয়েছে আশরাফুল, তুমি এভাবে ধাক্কাচ্ছ কেন দরজা। তখন কাকাকে বললাম যে কাকা আমাকে বাঁচান, আমি ওইখানে একটা ভয়ঙ্কর একটা মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেরেছি। তখন এই কথা শুনে ওই চাচাটা আমাকে বললেন যে আচ্ছা চলো দেখি আশরাফুল কি দেখেছো তুমি, মানে কি হতে পারে উল্টাপাল্টা। তখন চাচা বলছেন যে এসব কি উল্টাপাল্টা বলছো। তারপর তিনি একটা লাইট নিলেন হাতে। হাতে লাইট নেওয়ার পর তিনি আমার সাথে চলে আসেন। আসার পর তিনি ওইখানে লাইট মারেন এবং লাইট ধরার পর দেখতে পান যে ওইখানে কিছুই নেই। ওই জায়গাটা একদম সাদা হয়ে রয়েছে। তো আমাকে তিনি বললেন কি সব উল্টাপাল্টা জিনিস দেখো তুমি, বলো তো, আর এত রাত করে কেন এইদিকে আসা যাওয়া করো। তখন আমি বললাম যে চাচা ওইখান তো আমি কোচিং পড়ি, তো কোচিং এখন রাত্রি করে দিয়েছে, তো তার জন্যই আমি এখন এখন রাত্রিবেলা আর কি এখান দিয়ে আসা যাওয়া করতে হয়। তখন চাচা বললেন যে তুমি তো মানে ভয় পাও দেখা যায়, তুমি রাত্রিবেলাটা মানে বাদ দিয়ে দাও, আর এই বাজার তো এতটা ভালো না। তখন আমি বললাম যে তো বাজারে কি হয়েছে। তখন ওই মানে চাচাটা আমাকে বললেন যে রাত্রিবেলায়, তখন আমাকে বলছেন যে ওই বাজারের মধ্যে অনেক দিন আগে একটা কাহিনী হয়েছিল। তো কাহিনীটা আমার বাবার আমলে হয়েছিল। তো এইটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা কাহিনী ছিল। যাই হোক, এখন তোমাকে বলার দরকার নেই, তুমি বাসায় চলে যাও, আমি লাইট ধরি, তুমি বাসায় চলে যাও। তখন কিন্তু আমার মনে একটা অন্যরকম উৎসাহ কাজ করে। আমি
ওই চাচাকে আমি জানতে চাইলাম, চাচাকে বললাম যে চাচা বলেন ওইখানে কি এমন ঘটনা ঘটে গিয়েছিল যেটি আপনি আমাকে বলতে চাইছেন না। তখন চাচাটি আমাকে বললেন যে আরে বাবা তুমি তো ভয় পাবা, তুমি তো এমনি রাত্রিবেলা এদিকে আসা যাওয়া করো, তোমাকে যদি এরকম কথাবার্তা বলি তুমি আরো ভয় পাবা, যাই হোক এইসব তোমার শোনার দরকার নেই, তুমি যাও। আর এইদিকে মানে রাত্রিবেলা তুমি যদি আসা যাওয়াটা কমিয়ে নিতে পারো তাহলে ভালো হতে পারে, কেননা ওই বাজারটা কিন্তু ভালো না। তখন আমি চাচার কাছে বললাম যে চাচা আমরা তো ওই বাজারের নিচে মানে দিনের বেলা বসেও মানে খেলাধুলা করে থাকি, তো বাজারের সমস্যা কি? তখন চাচা বললেন যে তুমি আমার বাড়িতে চলে আসো, মানে আমার ঘরে আসো, আমি তোমাকে ওই বাজারটার রহস্যটা আমি বলি। তখন চাচা আমাকে ডেকে নিয়ে তার ঘরে চলে যান, এবং ঘরে চলে যাওয়ার পর তিনি আমাকে বললেন যে ওই যে বাজারটা, ওই বাজারটা যেটা দেখছো তোমরা দিনের বেলা খেলাধুলা করো, ওই বাজারটা কিন্তু কোনো সাধারণ বাজার না। ওই বাজারের মধ্যে এমনও এমনও সাপ রয়েছে যে সাপগুলো মানে মানুষকে একটা কামড় দিলে মারা যেতে পারে, রঙিন রঙিন সাপ। তো সাপগুলোকে মানে জিন সাপ বলা হয়ে থাকে, যারা জিনের আকৃতি থাকে এবং সাপের আকৃতি নিয়ে থাকে তাদেরকে মানে এরকম বলা হয়। তো এখন তো আর এরকম কবিরাজ বা ওঝাদেরকে মানে ভালো পাওয়া যায় না, তার জন্য এই বাজারের মধ্যে পরীক্ষা টরীক্ষা করা হয় না। তো তাছাড়াও কিন্তু আমার যে বাবার আমল ছিল তখন আমার বাবা আমাকে এই ঘটনাটি বলেছিলেন, এখন তো আমার বাবা বেঁচে নেই। তো আমার বাবা বলেছিলেন যে ওই বাসজারটা তখন নতুন ছিল, তো বাসজারের মধ্যে ৫-৬টা বাস ছিল এবং বাসগুলো তো বরাক বাস ছিল। বরাক বাসের মধ্যে কিন্তু অনেকগুলো আইক্কা এবং কঞ্চা হয়ে থাকে। তো তার মধ্যে যে এই মানে প্রসেসটা থাকে তার মধ্যে কিন্তু একজন মানুষ সহজেই ফাঁসি নিতে পারে। তো ওইখানে যে ওই পাশের গ্রামের একটা মেয়ে ছিল, ওই মেয়ে ওই যে তোমাদের বাড়ির ৪-৫টা বাড়ির পিছনে একটা বাড়ি ছিল খালেকের বাড়ি নামে। তখন আমি বললাম যে হ্যাঁ চাচা আমি চিনি। তখন আমার ওই চাচা বললেন যে ওই খালেকের যে বাবা ছিল ওই বাবার সঙ্গে ওই মেয়েটি প্রেম করে, এবং প্রেম করার পর ওই খালেক মানে একটু পাগলের মতো হয়ে যায়। খালেক মানে কিরকম যেন একটা তার কনফেকশন পরে সে মানে অসুস্থ হয়ে পাগল হয়ে যায়। তখন তার এরকম অবস্থা দেখে ওই মেয়েটি মানে সহ্য করতে পারে না। তো মেয়েটি সিদ্ধান্ত নিল যে সে আত্মহত্যা করে নেবে, এবং মেয়েটি যে আত্মহত্যা করবে, কোথায় আত্মহত্যা করবে? সে তার গড়ে আত্মহত্যা করতে চায়, মানে গড়ের দন্নাতে ফাঁসি লাগাতে চায়, কিন্তু মানুষের জন্য পারে না। এবং সে এইভাবে মানে অনেক জায়গার মধ্যে সে ফাঁসি নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু তাকে মানে কি মানে কোনো জায়গাতে ফাঁসি নিতে পারে না। তো শেষ পর্যন্ত রাত্রিবেলা প্রায় তখন ১টা বাজে, তখন ওই মেয়েটি কিন্তু তার বাড়ি থেকে বেরিয়ে চলে আসে, এবং তারপর ওই মেয়েটি ওই বরাক বাঁশের ঝাড়ের মধ্যে একটি বড় রকমের একটা আইক্যে ছিল, তখন ওই আইক্যের মধ্যে সে তার ওড়নাটা পেঁচায়, এবং ওড়না পেঁচানোর পর সে ওইখানে ফাঁসি লাগিয়ে ঝুলন্ত অবস্থায় পড়ে থাকে। তখন আমার বাবা এবং আর পাড়া প্রতিবেশী সবাই মানে সকালবেলা ঘুম থেকে উঠে যারা যারা ফজর নামাজ পড়বে তারা ফজর নামাজ সময় উঠে পড়েন। এবং তখন যারা ওই দিক দিয়ে যাচ্ছিলেন দুইজন, তারা বাপ্পুত ছিল। তো তারা নাকি যাওয়ার সময় ওই দেখতে পারে ওই মেয়েটাকে ঝুলে রয়েছে। তখন তারা ওই ঝুলন্ত মেয়েটাকে দেখে তারা চিনতে পেরেছেন যে ওই বাড়ির শেফালি নামক একটি মেয়ে ছিল, ওই মেয়েটি এখানে ঝুলে রয়েছে। তখন ওই ছেলে এবং ছেলের বাবা মানে ভয় পেয়ে যায়। তারা কি করলো মানে ওই দিন আর মসজিদে না গিয়ে তারা চুপি চুপি ঘরে চলে আসে, এবং ঘরে চলে এসে তার বউকে মানে বলছিলেন যে ওইখানে তো শেফালি নামক মেয়েটি মানে এখানে আত্মহত্যা করে মানে লটকে রয়েছে, এখন আমরা কি করব? তখন ওই তখন ওই লোকটির মানে যে বউ ছিল ওই বউটা মানে এটা শুনে দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, এবং বেরিয়ে মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তখন আমার আব্বু মানে তারা সবাই বেরিয়ে যায়, বেরিয়ে দেখতে পারে ওই শেফালির লাশ এভাবে ঝুলে রয়েছে বাঁশের মধ্যে। তখন এই অবস্থা দেখে সবাই মানে গ্রামবাসী মানে সবাই জড়ো হয় আস্তে আস্তে, এবং ওই মেয়েটাকে কিন্তু এখনো নামানো হচ্ছে না, যেহেতু মেয়েটা রাত প্রায় 1টা-2টার দিকে মানে আত্মহত্যা করেছে। তো সকাল 6টা বেজে গিয়েছে, এখনো মেয়েটিকে এখনো নামানোর কোনো চেষ্টাই হয়নি, কেননা কে নামাবে? তার মেয়ে তো, তার বাবা তো আসছে না এখনো।
তারপর যখন ওই পাশের গ্রামের মেয়ের বাবা যখন খবর পায় যে তার মেয়ে ওই বাঁশঝাড়ের মধ্যে ঝুলে রয়েছে, তখন মেয়েটির বাবা মা এবং মেয়েটির ভাই বোন সকলে পাগলের মতো দৌড়ে চলে আসে আমাদের বাড়ির আশপাশে, মানে ওই যে ওই বাঁশঝাড়ের নিচে। আসার পর ওই মেয়েটিকে মানে ছুটায় এবং ছুটানোর পর মেয়েটিকে জানাজা দেওয়া হয়, তারপর দাফন দেওয়া হয়। তো মেয়েটির এরকম ফাঁসি নেওয়ার পর আমার বাবা বললেন যে ওই বাঁশঝাড়ের গোড়ায় মানুষ মানে আসতোই না, ওই বাঁশঝাড়ের থেকে একটা বাঁশও কাটতো না। তো এখনো তো ওই বাঁশঝাড় থেকে একটা বাঁশও কাটা হয় না, তার কারণে এই বাঁশঝাড়টা এখন এত বড় হয়ে গিয়েছে। তখন আমি বলতে পারলাম, তো এই কাহিনী তো বুঝলাম। তো আমি আবার চাচাকে আরেকটা কথা জিজ্ঞেস করলাম যে চাচা, তাহলে আমি যে একটু আগে দেখতে পেলাম ওই মেয়েটাকে, ওই মেয়েটা কিসের ছিল? তখন চাচা জিজ্ঞেস করলেন যে মেয়েটা কেমন ছিল? তখন আমি বললাম যে মেয়েটা সেলোয়ার কামিজের মতো পরা ছিল এবং উস্কো খুস্কো চুল ছিল। তখন চাচা বললেন যে হ্যাঁ, ঠিক বলেছো, আমার বাবা ঠিক এভাবেই বলেছিল যে শেফালি এরকম পরিধান ছিল কাপড় চোপড়। তখন আমার আর বুঝতে বাকি রইল না, তখন কিন্তু আমার ভিতরে একবারে ভয়ের কাজ চলছে। তখন আমি চাচাকে বললাম যে চাচা, আমার তো খুব ভয় করছে, আমি তো এখানে আর থাকতে পারবো না। তখন আমার চাচা বললেন যে আরে পাগল, এটা কি এখন আর আছে নাকি, চলো তো দেখি তোমাকে আমি বাড়িতে এগিয়ে দিয়ে আসি। তখন আমার চাচা আমাকে নিয়ে বাড়িতে এগিয়ে দিয়ে আসবেন বলে আমার সাথে তিনি রওনা করেন যে আমার বাড়িতে তিনি এগিয়ে দিয়ে আসবেন, এবং তিনি লাইট নিয়ে আসেন আমার বাড়িতে। আমার বাড়িতে আসার পর তখন প্রায় 12টা 20 বাজে গিয়েছিল। তখন আমার আম্মু মানে চিন্তা করতেছিল যে আমি ঘরে আসার পরেই মানে তিনি বলছেন যে এই এই আশরাফুল, তুমি এত দেরি করেছো কেন? তোমার জন্য আমি এতক্ষণ চিন্তা করতে করতে শেষ হয়ে যাচ্ছি, এত দেরি করেছো কেন? স্যার কি আজকে অন্য কোনো কাজ দিয়েছিল নাকি? তখন আমি বললাম যে না মা, আজকে তো অনেকটা মানে একটা বিপদের মতো কাজ হয়ে গিয়েছিল। তখন আম্মু আমার কাছে জানতে চাইলো কি হয়েছে। তখন আমি বললাম যে এই এমন এমন ঘটনা হয়েছে। এখন পাশের বাড়ির চাচা আমাকে এগিয়ে দিয়ে আসলো। তখন আমার আম্মু বলল যে তুমি কি এসব সত্যি সত্যি দেখেছো নাকি? তখন আমি বললাম যে হ্যাঁ আম্মু, আমি তো সত্যি এরকম দেখেছি। তখন আমার আম্মু খুব ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে বললেন যে এখন কি করা যাবে বলো, রাত্রিবেলা তোমার কোচিংটা বাদ দিয়ে দাও। তখন আমি তখন আমার আম্মু সকালবেলা ওই স্যারের কাছে যান এবং গিয়ে বললেন যে তার তো মানে রাত্রিবেলা ওইখান দিয়ে বাড়ি ফিরতে মানে তার সমস্যা হয়, মানে রাত্রিবেলা তা বাদ দিয়ে দাও, দিনের বেলা পড়াও তাকে। তখন স্যার বললেন যে আচ্ছা, দিনের বেলা পড়াবো, এখন রাত্রিবেলার যে রুটিনটা ছিল ওই রুটিনটা তো মানে মুহূর্তের মধ্যে চেঞ্জ করা যায় না। এই কালকে মানে আসুক, আজকে রাতটা আসুক এবং আজকে রাতটা শেষ পর্যন্ত পড়াই। তো কালকে থেকে আবার ডেটটা চেঞ্জ করে দেবো না, সকালবেলা দিয়ে দেবো না। তখন আমার আম্মু বললেন যে আচ্ছা ঠিক আছে। তখন তখন ওই দিন যখন রবিবারে আবার সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা 8টা বেজে যায়, রাত 8টা বাজে। তখন আমার আম্মু আবার বললেন যে তোমার তো প্রাইভেটের সময় হয়েছে, আজকে নাকি লাস্ট যাওয়ার কথা, যে আজকে রাতেই পড়াবে আর কালকে থেকে সকালে নিয়ে দিবে। তখন আমি বললাম যে আচ্ছা, আমি তাহলে প্রাইভেটে যাই, কোচিং এ যাই। তখন আমার আম্মু বললেন যে এই দাঁড়াও, তোমাকে আমি আজকে নিয়ে যাব, তোমার তো আবার মানে যদি কোনো সমস্যা হয়। তখন আমি বললাম যে না আম্মু, আমার আবার কিসের সমস্যা হবে, আমি তো মানে যেতে পারবো। আর কালকে রাত্রে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়তো ঘটে গিয়েছে। তখন আমার আম্মু মানতে চাইলেন না, বললেন যে বেশি পাকনামি করো না, চলো আমার সাথে, আমি তোমাকে আজকে নিয়ে যাব। তখন আমার আম্মু আমাকে প্রায় কোচিং এ নিয়ে আসেন। আসার পর আমাকে তিনি স্যারের কাছে বললেন যে স্যার, তাকে পড়ান, আমি এখানে বসছি। তখন আমার আম্মু বাইরের যে মানে রুমটা ছিল ওই রুমের মধ্যে বসছে। আর যেহেতু 3 ঘন্টা ক্লাস করায়, মানে রাত 8টা থেকে 11টা পর্যন্ত, তখন অনেকটা সময়, কিন্তু ওই সময়টা কিন্তু একজনের পক্ষে ডাইরেক্টলি বসে যাওয়ার মতো, বসে অপেক্ষা করাটা খুব কষ্টকর হয়। তো আমার আম্মু কিন্তু আমার জন্য এরকম কষ্ট করছেন। তো রাত যখন 9টা বেজে গিয়েছিল, তখন আমার আব্বু ফোন দিয়েছিল, যে বলছিলেন যে তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, মানে বাড়িতে একটা কাজ পড়েছিল কিসের জানি। তখন আমার আম্মু আমাকে বললেন যে এই আশরাফুল, তুমি থাকো, আমি বাড়িতে যাই, তোমার আব্বু ডাকছে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাও। তখন আম্মু বাড়িতে চলে আসেন এবং তখন বরাবরের মতো রাত 11টা বেজে যায় এবং 11টা 20 যখন বাজে, তখন আবারও আমাদের কোচিংটা ছুটি দিয়ে দেয়। ছুটি দেওয়ার পর আমার স্যার আমাকে বললেন যে আশরাফুল, তুমি কি যেতে পারবা নাকি তোমাকে এগিয়ে দিয়ে আসবো? তুমি তো কালকে আবার কি উল্টা পাল্টা দেখেছো, তোমার তো মানে ভয় পাও।
আমি বললাম যে মানে আমার মনে তখন মানে স্যারের সামনে আর বইয়ের দিকটা কই রাখলাম, স্যারকে বললাম যে না স্যার কিসের বই, মানে এই মনে মনে হয় ভুল দেখেছি। তখন স্যার বলল হ্যাঁ এসব ভুলই, মানে এসব মানে হতে পারে না। তো আমি বললাম যে হ্যাঁ স্যার ঠিক আছে, তো আমি চলে যেতে পারবো। তখন আমি স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসি বাড়ির দিকে। তো আমি বাড়িতে আসতেছি, ওই বাজারের গোড়ায় আবারও আমি আসবো। তখন আমি দেখতে পারি যে ওই বাজারের গোড়ার মধ্যে কিছু একটা মানে আবারও ঝুলে রয়েছে। তো ঝুলন্ত অবস্থায় দেখাটা আমার দিকে আজকে তাক করে আছে। তখন আমি প্রায় দেখতে পাইনি, কিন্তু আমি যখন বাজারটার কাছে চলে যাব, আমার আর 10 কদম দেওয়ার বাকি, তখন আমি দেখতে পারি হুট করে, মানে তখন আমি উপর দিকে তাকাই, তো তখন আমি দেখতেই পারি যে ওই কালকের মেয়েটা আবারও ওইখানে লটকে রয়েছে। তখন আমি ওইখানে একটা চিৎকার দেই, চিৎকার দিয়ে আমি ওইখানে বসে পড়ি এবং আমার চোখ দেখছি ওই মেয়েটার দিক থেকে সরছে না। এবং আমি মানে মনে আমার কিছুই আসে না, আমি শুধু মানে কাঁপছি এবং দৌড় করছি। কি যে করবো আমি ভেবে পারছি না। একটা উঠে যে একটা দৌড় দিব, ওই দৌড়দের মতো সামর্থ্য আমি পারছি না। তখন আমি কি করবো এইভাবে ভাবতে ভাবতে মানে পাগলের মতো হয়ে যাচ্ছি। তখন তখন আমার যে পাশের যে মানে একটা আন্টি ছিল, ওই আন্টি মানে ওই আন্টির স্বামী নেই, ওই আন্টি আমার মানে চিৎকার চেঁচামেচি শুনতে পারেন এবং শোনার পর তিনি দৌড়ে চলে আসেন। এসে আমাকে বলেন আসামর আসামর কি হয়েছে। তখন ওই আন্টিও দেখতে পান যে ওই উপরের মধ্যে ওই মেয়েটা ঝুলন্ত অবস্থায় রয়েছে। তখন আন্টি এই অবস্থা দেখে আন্টি বললেন যে হায় হায় আশরাফুল, তুমি দৌড় দিও তাড়াতাড়ি, ওই মেয়েটা তোমাকে মেরে ফেলবে, ওইটা ওখানে একটা একটা পিশাচ মনে হয় লটকে রয়েছে, তাড়াতাড়ি চলে এসো। বাট আমি মানে আমি যে হেঁটে যে আসবো আমি আন্টির কাছে, আমি মানে ভয়ে মানে আমি কাতরাচ্ছিলাম, আমি বলছিলাম আন্টি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই রকম অবস্থা আমার হয়ে গিয়েছিল। তখন আমি বললাম যে আন্টি আমাকে বাঁচান বাঁচান। আন্টি তখন আমার কাছে দৌড়ে চলে আসেন, কিন্তু আন্টি ছিল একটু এই স্থূল টাইপের, মানে একটু মোটা টাইপের ছিল। তখন আন্টি আমার কাছে খুব কষ্ট করে দৌড় দিয়ে আসেন এবং আমাকে হাতে ধরে খুব জোরে একটা দৌড় দেন, আমাকে নিয়ে তার ঘরে চলে যান এবং তার ঘরে গিয়ে আমার আম্মুকে ফোন করেন, আমার আম্মু ফোন দিয়ে আসবেন। তখন আমার আম্মু বাড়ির ওই পাশ দিয়ে মানে শর্টকাটে আসা যায়, মানে আন্টির বাড়ির ভিতর দিয়ে। তখন ওই আন্টির বাড়ির ভিতর দিয়ে চলে আসেন এবং আসার পর আমার কাছে আসেন। তখন আসার পর আমাকে বললেন যে কি হয়েছে আজকে আবার। তখন আমি বললাম যে আজকেও এরকম একটা ঘটনা দেখি। তখন আমার আম্মু আমাকে মানে বকাবাধ্য করছিলেন যে তোমার প্রতিদিন এক নাটক, কি সব উল্টাপাল্টা কথা বলো, এখানে তো প্রতিদিন ওই মানে মানুষ আড্ডা দেয় বাজারের নিচে, ওইখানে আবার ক্যারাম বোর্ডও খেলে মানুষ, তো তুমি এসব উল্টাপাল্টা কথা কোত্থেকে নিয়ে আসো। তখন আমি বললাম যে আম্মু আজকে তো আমি শুধু একা দেখিনি, ওই আন্টিও দেখেছে। তখন আন্টিও মানে কাঁপছিল বয়ে, আন্টি বলছেন যে হ্যাঁ ভাবি আপনার ছেলে যা বলছে মানে সব সত্যি। আজকে তার এরকম কান্নাকাটি দেখে মানে চিৎকার চেঁচামেচি শুনে আমি মানে দৌড়ে বের হই। তখন বের হওয়ার পর আমিও দেখতে পাই বাজারের মধ্যে মানে একটা মেয়ে লটকে রয়েছে। তখন আমিও মানে খুব ভয় পেয়ে যাই এবং আপনার ছেলেকে আমি আমার ঘরে নিয়ে আসি। আমারও এখন বুকটা খুব কাঁপছে, আমার যে এখন একা থাকবো এই ঘরের মধ্যে, আমার তো খুব ভয় লাগছে। তখন আমার আম্মু ওই আন্টির সাথে কিছুক্ষণ আলাপ সালাপ করেন এবং আলাপ সালাপ করার পর প্রায় 12:30 বেজে যায় এবং তখন আন্টিকে ঘুম পাড়িয়ে বললেন যে আচ্ছা তাহলে এখন আমরা চলে যাই। তো এই বলে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে আমরা আমরা মা এবং ছেলে বাড়িতে চলে আসি। এবং বাড়িতে চলে আসার পর আমার মা আমাকে খাবার দিলেন এবং খাবার আমি খাই, খাওয়ার পর ঘুমাই। তো ঘুমানোর পর দিন সকালবেলা আমার খুব পরিমাণে জ্বর উঠে যায়। এমনটাই জ্বর ছিল যে জ্বরের কারণে আমার নিজের কাছে মনে হচ্ছিল সূর্য চলে এসেছে, এতটাই তাপ মনে হচ্ছিল শরীরে। তো আমার এরকম জ্বর দেখে আমার আম্মু আব্বুর মানে মাথা নষ্ট হয়ে যায়, বলছেন যে ছেলেটা তো রাত্রিবেলাও ঠিক ছিল, আর তাছাড়া 1 সপ্তাহ পরে তার এসএসসি পরীক্ষা, এই পরীক্ষার আগে যদি এভাবে সে জ্বর হয়ে পড়ে থাকে পরীক্ষা কি করে দিবে। সেটা নিয়ে চিন্তায় টেনশনে পড়ে যান আমার আম্মু আব্বু এবং আমার ভাইও চিন্তায় পড়ে যান যে আমার পরীক্ষার কি হবে। তখন আমার জ্বরের অবস্থা এমন মাত্রায় মানে বাড়ছিল যেটা মানে কমার মতো না। তখন আমার আম্মু আব্বু মিলে অনেক রকমের ওষুধপাতি নিয়ে আসেন, ওষুধ খেতে খেতে আমাকে তেবুদা বানিয়ে দিয়েছিল। কিন্তু আমার তো জ্বর কমার মতো কোনো প্রসেসই নেই, মাথা শুধু ঘোরায় এবং মানে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতাই নেই। তখন আমার আব্বু বললেন যে একটা কবিরাজ নিয়ে আসে, যেহেতু সে এরকম একটা জিনিস দেখেছে, ভয়ঙ্কর জিনিস দেখেছে, সেটা হয়তো কবিরাজের কাজ
কবিরাজ ছাড়া কেউ ছাড়াতে পারবে না। তখন আমার আব্বু সন্ধ্যার দিকে একটা কবিরাজ নিয়ে আসেন এবং ওই কবিরাজ আমাকে ঝাড়ফুঁক দেন এবং ঝাড়ফুঁক দেওয়ার পর আমার অনেকটা ভালো লেগেছিল। তখন আমি উঠে বসতে পারি এবং আমার শরীরে কিছুটা শক্তি সঞ্চয় হচ্ছিল। এবং তখন কবিরাজটি আমাকে কিছু পানি পড়া এবং কিছু তাবিজ, আবার কিছু একটা ওষুধ, মানে ওনার একটা বনাজি ওষুধ আছে, ওই ওষুধগুলো তিনি আমাকে দিলেন এবং দিয়ে বললেন যে এগুলো এই রাত্রিবেলা খেয়ে তারপর ঘুমিয়ে যাওয়া। তখন আমি ওই ওষুধগুলো আমার আম্মু নেয় এবং আমাকে টাইম মতো মানে ওষুধগুলো ব্যবহার করে আমাকে খাওয়ায়। তো খাওয়ানোর পর আমাকে ঘুম পাতায় এবং ঘুম পাতানোর পর আমার ঘুম হয়। তো ৩-৪ দিন পর আমার ওই অতিরিক্ত জ্বরটা আমার চলে যায় এবং জ্বর চলে যাওয়ার পর আমি মানে আবার সিদ্ধান্ত নেই যে ওইখানে যে আমি যে দেখেছিলাম যে পিশাচটা, মানে পিশাচ না, মানে ওইখানে তো একটা লাশ ছিল, ওই লাশটাকে যে আমি দেখেছি, ওই লাশটা তো দিনের বেলায় থাকে না। তো দিনের বেলা ওইটা কই যায়? তখন আমি আমার আব্বুকে বললাম যে আব্বু, ওই যে লাশটা, ওই লাশটার কাহিনী কি? তখন আমার আব্বু সেম একইভাবে কথা বলেছেন। ওই যে আঙ্কেলটা আমাকে যেভাবে বলছিলেন যে তাদের বাবার আমলে একটি শেফালি নামক একটি মেয়ে ওইখানে ফাঁসি লেগে মারা গিয়েছেন। তখন ওই বাবার এরকম কথা শোনার পর আমার আর বুঝতে বাকি রইল না যে এটা হবে সেই মেয়েটাই। তো আমি বললাম যে এ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি? তখন আমার আব্বু বললেন যে সেটা তো আমি বলতে পারি না, তুমি তো মানে প্রথম দেখেছো, এটা তো অনেক বছর আগের কথা, কিন্তু এখন আবার হঠাৎ করে এটা কেন বাসবে? তখন আমার আব্বু বললেন যে যেহেতু এটা একটা সমস্যার কারণ, যেহেতু আজকে রাত্রিবেলা বেশে উঠছে, কালকে তো দিনের বেলাও বেশে উঠতে পারে, মানুষ তো ভয়ে এটা মানে মরে যেতে পারে, এমনও মানুষ আছে। তো তো আমার আব্বু সিদ্ধান্ত নিলেন যে কালকে সকালবেলা কিছু মানুষের সম্মুখে একটা ভালো কবিরাজ আনবেন এবং আনার পর ওই বাঁশঝাড়ের মধ্যে কিছু তাবিজ গেড়ে দিবেন যাতে ওই লাশটা যাতে আর ওইখানে বের না হয়। তখন পরদিন যখন সকালবেলা হয় সোমবার দিন, তখন আমার আব্বু মানে বলে দেন যে সবার ঘরে ঘরে বললেন যে আজকে বিকেলবেলা ওইখানে একটা মিটিং হবে আমাদের এলাকার, ওই মিটিং এর মধ্যে তোমরা চলে এসো। এলাকা না, ওইটা আমাদের গোষ্ঠী বলা যায়, কারণ ওই একটা বড় রকমের একটা গোষ্ঠীর ভিতরে ওই বাঁশঝাড়টা ছিল। তো ওইখানে আমরা সবাই চলে আসার পর তাদেরকে বললেন যে আমার সাথে ঘটে যাওয়া এরকম ঘটনা। তখন তারা সবাই মানে ভয় পায় এবং ভয় পেয়ে বললেন যে এটা তো আসলে একটি মর্মান্তিক ঘটনা, তো এটাতে কি করা যায়? তখন মানে বললেন যে হ্যাঁ, এটাকে মানে কিছু একটা করতে হবে এবং ইমিডিয়েটলি করতে হবে, কেননা আমাদের ছেলেমেয়েরা যদি এখন ভয় পায় তাহলে এটা কিন্তু খুব মারাত্মক একটা পর্যায়ে চলে যাবে। তখন সবাই সিদ্ধান্ত নিলেন যে একটা কবিরাজ এনে এটার মধ্যে একটা মানে হস্তক্ষেপ করবে। তখন এই তখন উপর দিন মঙ্গলবার মানে একটা কবিরাজ আনা হয়। আনার পর ওইখানে মন্ত্র পড়েন এবং কবিরাজে তাবিজ গেড়ে দেন। তাবিজ গেড়ে দেওয়ার পর বললেন যে এখানে একটা আত্মা ছিল, ওই আত্মাটা এখানে লুকায়িত ছিল। তো আমি এখন তাবিজ কবজ গেড়ে দিয়েছি, এখন আর ওই আত্মাটা আর বাসবে না, আর আপনারা সবাই ভালোভাবে চলাফেরা করবেন, ওই আত্মার দিকে আর কেউ নজর দিবেন না। তখন তাদের এরকম কথাবার্তা শুনে আমরা সবাই মানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম আর বললাম যে যাই হোক, এটা কিন্তু একটা খুব মারাত্মক একটা বিষয় ছিল, কেননা এভাবে যদি একটা হুট করে আত্মা যদি বেসে পড়ে, তো এটা কিন্তু যারা দুর্বল মানুষ তাদের জন্য কিন্তু খুব একটা মারাত্মক বিষয়, তারা যে কোনো সময় স্ট্রোক করে মারাও যেতে পারে। তো এরকম ঘটনাদি এরকম হয়ে যায়। তো এখন কিন্তু আবার তারপর থেকে আমি অনেক চেষ্টা করেছি ওই আত্মাটাকে আবার দেখার জন্য। তো ওই মেয়েটার যে লাশটা, ওই লাশটা দেখার জন্য আমি অনেক রাত করেও কিন্তু এখনো আসি, ওই রাত্রিবেলা 2টা বাজেও কিন্তু আসি। তো এখন তো আবার বড় মোবাইল আছে, লাইট আছে, লাইট দিয়ে মানে টর্চ করি, উপর চারপাশ দিয়ে মানে ঘেরাফেরা করি, কিন্তু এখন কিন্তু আর ওইটা মানে পাই না। তখন আমি পাই না, পরে আমি মানে আমি তো বুঝতেই পেরেছি যে কবিরাজে যেহেতু মানে তাবিজ কবজ গেড়ে গিয়েছে, সেহেতু এখানে আর কিছু থাকতে পারবে না। তো এরকম ভাবে আমি মানে আবার খুঁজতেও থাকি, মানে প্রতিনিয়ত আমি এটাকে খুঁজে বেড়াই, আমার বন্ধু বান্ধবদের নিয়ে আমি খুঁজে বেড়াই, তো এটাকে কিন্তু আমি আর পাই না। তো যাই হোক, এভাবে কিন্তু একটি মানে দুষ্ট আত্মা বলা যাবে না, মানে এটা একটা পাপী আত্মা, ওই পাপী আত্মারা কিন্তু অবসানটা এখানে মানে শেষ হয়েছে। তো যেহেতু বলাও যেতে পারে না, তাবিজগুলো যদি মেয়াদ চলে যায়, সেহেতু পরবর্তীতে আবার বের হতেও পারে। তো যাই হোক,
এখন যদি সে আর না বের হয় সেটাই আমাদের গোষ্ঠীর জন্য ভালো হবে। তো ঘটনাটা আজকে এই পর্যন্তই মানে শেষ হয়েছে। তো এরপরে আর ওই দুষ্ট যে মানে আত্মাটা ছিল ওইটাকে আর দেখা যায়নি। আর না দেখা গেলেই ভালো হবে, আপনারাও দোয়া করবেন যাতে ওই আত্মাটা যেন আর কোনোদিন বের না হয়। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি আমি মিঠাবন গ্রামের ওই আশরাফুল ভাইকে। আশরাফুল ভাই খুব সুন্দর একটা ইমেল এপিসোড আমাদের মাঝে উপস্থাপন করেছেন, যেটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে, হয়তো আমার কাছেও খুব ভালো লেগেছে। আশরাফুল ভাইয়ের এরকম ইমেল এপিসোডটি যদি আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে যায়, তাহলে আপনারাও পারেন আমাকে ইমেল এপিসোড বানিয়ে দিতে পারেন। কেননা আপনি যদি আপনার ঘটনাটা আমার কাছে শেয়ার করেন, তাহলে আমি আমার শ্রোতাবৃন্দ যারা আছে সবার কাছে আমি ঘটনাগুলো শেয়ার করে দিতে পারবো এবং সবাই আপনাদের ঘটনাগুলো শুনতে পারবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমিও এই মুহূর্তে বিদায় নিচ্ছি। তবে তার আগে একটা রিকোয়েস্ট করতে চাইবো। আমাদের চ্যানেলটি অত্যন্ত নতুন এবং এই চ্যানেলটির মধ্যে প্রতিদিনই সত্য নির্ভর ঘটনাবলী আপনাদের মাঝে উপস্থাপন করা হবে এবং আমি যথাযথ চেষ্টা করব আপনাদের কাছে ভালোভাবে আপনাদের মনোরঞ্জনভাবে এই ঘটনাগুলো উপস্থাপন করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না, যেন আমরা ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং সাথে থাকবেন আমাদের ভূত এফএম এর। আমরা আপনাদের জন্য দোয়া করব এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।